মূলত সিমেন্টটা তৈরি হয় কোথায়? সিমেন্টটা মূলত তৈরি হচ্ছে কোথায়? টেস্টিসে সিমেন্টটা প্রোডাকশন হচ্ছে, তাই না? প্রোডাকশন হয়ে সে কি করছে, এপিডিডাইমিসের সাথে লাগানো থাকে কি ভাস ডিফারেন্স। ভ্যাসেক্টমি যখন আমরা করি, এটা বলেছিলাম ওই দিন মনে হয়, তাই না? ছেলেদের এক ধরনের অপারেশন আছে যেটাকে যদি আমরা মানে রিপ্রোডাক্টিভ যে মেথডটা আছে আমাদের, আমরা কন্ট্রাসেপটিভ মেথড করি, যেটা পার্মানেন্ট যদি হয়, মানে সেটা ফিরানো সম্ভব না, সেটাকে কি বলা হয়? ভ্যাসেক্টমি। এই যে সেমিনাল ভ্যাসিকেলের সাথে যে টেস্টিসের যে সংযুক্ত করে দিচ্ছে কে? মূলত এই ভাস ডিফারেন্সটা। এই ভ্যাসেক্টমিটা এক ধরনের সার্জিক্যাল অপারেশনের মাধ্যমে এটা কি করে দেওয়া হয়, এটাকে এমনভাবে ডিসকানেক্ট করা হয় যেন টেস্টিস থেকে সিমেন্টটা তৈরি হয়ে যেন এই সেমিনাল ভ্যাসিকলের কাছে না যায়। যদি এখান থেকে টেস্টিস থেকে স্পার্মটা যদি তৈরি হয়ে সেমিনাল ভ্যাসিকলে না যায়, তাহলে তো তাদের আগে প্রোডাকশন হওয়ার কোনো সম্ভাবনা নেই, ঠিক আছে? তাহলে আমরা লাস্ট ক্লাসে যেটা পড়েছি যে একটা মেইন রিপ্রোডাক্টিভ সিস্টেমের যে এক্সটার্নাল পার্ট প্রথমটা হচ্ছে কি স্ক্রোটাম। স্ক্রোটাম তো বাহিরের অংশ, তাই না? কিন্তু টেস্টিসটা কিন্তু ইন্টারনাল পার্ট, ভিতরের পার্ট। আর এর সঙ্গে কি লাগানো থাকে? এর উপরের অংশে একটা ছোট অংশ থাকে, সেটাকে আমরা কি বলে থাকি? এপিডিডাইমিসের সাথে লাগানো হচ্ছে কি ভাস ডিফারেন্স, মিন্স ডাক্টারস ডিফারেন্স। ঠিক আছে? তাহলে এই ভাস ডিফারেন্সটা যে কি করছে, সেমিনাল ভ্যাসিকুলার কাছে নিয়ে যায়। এখান থেকে যেটা প্রোডাকশন হচ্ছে, মানে এখানে টেস্টিসে কি উৎপন্ন হচ্ছে? স্পার্মটা তৈরি হচ্ছে, তাই না? এই স্পার্মটা তৈরি হয়ে এই সেমিনাল ভ্যাসিকুলার কাছে যে স্টোর করছে, তাহলে সেমিনাল ভ্যাসিকুলার আমরা কি বলতে পারি? স্টোর হাউস অফ স্পার্ম, তাই না? আমরা মূলত লাস্ট ক্লাসে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম বলেছিলাম, তাই না? এই উইকের আগের উইকে একটু রিভিউ করছি, এরপরে আমরা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমটা, ঠিক আছে? তাহলে স্টোর হাউস অফ স্পার্মটা যে কোথায় জমা হলো? তাহলে সেমিনাল একটা থলে, ওখানে যে স্পার্মটা জমা হয়, ঠিক স্পার্মের সাথে লাগানো থাকে কোনটা? এখানে খেয়াল করে দেখেন, ইজাকুলেটরি ডাক্ট। এই অংশটার নাম কি? ইজাকুলেটরি ডাক্ট। যেটা কি করে? যেটা ইজেক্ট মানে কি বের করে দেয়, তাই না? ইজেক্ট মানে কি বের করা না? আমরা যখন কম্পিউটার ওই যে ডিস্কটা বের করে তখন ইজেক্ট একটা অপশন আসে না? মূলত ইজেক্ট মানে হচ্ছে কি বের করে দাও। কি বের করে দেয় সে মূলত কি করে দিচ্ছে? ইজেক্ট করছে, তাই না? এটাকে আমরা কি বলছি? ইজাকুলেটরি ডাক্ট। এটাকে আমরা কি বলছি? ইজাকুলেটরি ডাক্ট বলছি। ইজাকুলেটরি ডাক্টের কাজটা কি? মূলত ইজেক্ট করা, তাই না? ইজেক্ট মানে কি বের করে দেওয়া। কি বের করে দেয় সে? বলেন। স্পার্ম কোথা থেকে বের করছে? বলেন। একজন আপনি বলেন, কি বের করছে সে? কোথা থেকে বের করছে? সেমিনাল ভ্যাসিকল। ইউরেথ্রাল স্ফিংক্টার ওটা তো আলাদা জিনিস। ইউরেথ্রাল স্ফিংক্টারের কাজ হচ্ছে যে প্রস্রাব ধরে রাখার যে ক্ষমতা, ওটাকে এক্সটার্নাল ইউরেথ্রাল স্ফিংক্টার বলে। স্ফিংক্টার মানে হলো এমন একটা যন্ত্র যেটা কি করে, যেটা প্রস্রাবকে ধরে রাখতে পারে। যখন প্রস্টেট গ্ল্যান্ডে এনলার্জমেন্ট হয়, এনলার্জ মানে কি ফুলে যায়, তখন এই প্রস্টেট গ্ল্যান্ড তখন তার ক্ষমতা হারিয়ে ফেলে। তখন এক্সটার্নাল ইউরেথ্রাল যে স্ফিংক্টারটা আছে সে তার ক্ষমতাটা ধীরে ধীরে হারিয়ে ফেলে। কিভাবে হারায়?
সে প্রস্রাবটাকে ধরে রাখতে পারে না। এখানে আমরা যে প্রোস্টেট গ্ল্যান্ড দেখছি, তাই না? এটা কি? এটা প্রোস্টেট গ্ল্যান্ড না? ইউরিনারি ব্লাডারের নিচে এটা, এই যে এটার নাম হচ্ছে কি? প্রোস্টেট গ্ল্যান্ড। ছোট্ট একটা গ্ল্যান্ড কিন্তু প্রোস্টেট গ্ল্যান্ড, ঠিক আছে? এখানে দেখছি আমরা প্রোস্টেট গ্ল্যান্ডের কাজটা কি? মূলত প্রস্রাবটাকে ধরে রাখা। প্রস্রাবটাকে সে ধরে রাখা, মানে আপনার প্রস্রাব চেপে গেছে বাট আপনি ধরে রাখতে পারছেন। যখনই প্রোস্টেট গ্ল্যান্ড তার ক্ষমতা ধীরে ধীরে হারিয়ে ফেলবে, তখন কি হবে? তখন সে প্রস্রাবটাকে ধরে রাখতে পারবে না, সে বুঝতেই পারবে না। দেখবেন তার প্রস্রাবটা অটোমেটিক্যালি এমনি বের হয়ে গেছে। কাপড় যখন নষ্ট হয়ে যায় তখন সে বুঝতে পারে যে তার প্রস্রাবটা বের হয়ে গেছে। এখন বেশি বয়স্কদের নষ্ট হয়ে যায়। বয়স্কদের ক্ষেত্রে বলতে যাদের প্রোস্টাটিক ফ্লুইড লস হয়, অনেক 70 বছর বয়স হয়ে গেছে, তারপরে তাদের কিন্তু প্রস্টাটা ঠিক থাকে। আর বেসিক্যালি যাদের প্রোস্টাটিক ফ্লুইড, ওই যে আমি লাস্ট ক্লাসে বলেছিলাম যে প্রস্রাবের রাস্তা দিয়ে ওয়াটার কালার, ক্রিস্টাল কালার এক ধরনের ফ্লুইড বের হয়, পানির মতো দেখতে স্বচ্ছ। এটা যদি কারো কন্টিনিউয়াস সিচুয়েশন হয়ে থাকে, এখন যৌবন বয়সে আপনি একটা সমস্যাটা বুঝতে পারবেন না। যখন আপনার বয়স বাড়তে থাকবে, একটা সময় এদের কারণে আপনার প্রোস্টাটিক হাইপারপ্লেসিয়া, লাস্ট ক্লাসে বলেছিলাম না আমরা বিপিএইচ, খেলা আছে? বিপিএইচ এই টার্মসটা বলেছিলাম তো, বিনাইন প্রোস্টাটিক হাইপারপ্লেসিয়া, ঠিক আছে? বিনাইন প্রোস্টাটিক হাইপারপ্লেসিয়া মানে হচ্ছে যে এখানে এই প্রোস্টেট গ্ল্যান্ডে এক ধরনের বিনাইন, মানে সেখানে কি হবে? সেখানে এক ধরনের এক্সটার্নাল গ্রোথ তৈরি হবে, ঠিক আছে? আর সেখান থেকে আস্তে আস্তে বিনাইন থেকে যখন এটা ক্যান্সারাস স্টেজে চলে যায়, সেটা কি হয়? ম্যালিগন্যান্ট স্টেজে চলে যায়। মূলত আমরা তাহলে কোথায় ছিলাম? আমরা ছিলাম হচ্ছে যে ইজাকুলেটরি ডাক্ট, তাই না? ইজেক্ট করে দিচ্ছে। কি ইজেক্ট করছে সে? সেমিনাল ভেসিকল থেকে স্পার্মটাকে ইজেক্ট করে দিচ্ছে, ঠিক আছে? ইজেক্ট করে দিচ্ছে কখন? যখন আমাদের হিউম্যান বডিতে টেস্টোস্টেরন হরমোন, বলেছিলাম না মেল হরমোন একটাই, নাম কি? টেস্টোস্টেরন হরমোন। এই হরমোনটা সিক্রেশন হয় কোথা থেকে? পিটিউটারি গ্ল্যান্ড থেকে। পিটিউটারি গ্ল্যান্ডটা কোথায় থাকে বলছিলাম? সব ভুলে গেছেন, বাসাতে পড়েন না। কি বলেছিলাম লাস্ট ক্লাসে? পিটিউটারি গ্ল্যান্ডটা কি কোথায় থাকে? আমাদের নার্ভাস সিস্টেম, মাথার মধ্যে থাকে। ছোট্ট একটা মটর দানা, 1 সেন্টিমিটারের মতো সাইজ, ঠিক আছে? এখান থেকেই মূলত মেল হরমোন, ফিমেল হরমোন, গ্রোথ হরমোন, ঠিক আছে, সব ধরনের হরমোন সিক্রেশন হয় এই ছোট একটা মটর দানা পিটিউটারি গ্ল্যান্ড থেকে। পিটিউটারি গ্ল্যান্ডকে আমরা কি বলে থাকি? মাস্টার অফ গ্ল্যান্ড, মানে মাস্টার গ্ল্যান্ড, মানে সব গ্ল্যান্ডের মাস্টার হচ্ছে পিটিউটারি গ্ল্যান্ড। তো মূলত এই টেস্টোস্টেরন হরমোনটা সিক্রেশন হয় কোথা থেকে? এই পিটিউটারি গ্ল্যান্ড থেকে। যখনই আমাদের ভিতরে একটা হিউম্যান বডিতে, যখন তার ভিতরে সেক্সুয়াল পজিশনের আগে তার ভিতরে কি এক ধরনের ফিলিংস কাজ করে, তাই না? এই যখনই টেস্টোস্টেরন হরমোনটা সিক্রেশন হয়, তখনই তার এটা আমাদের মেল পেনিস যেটা বলছি, এটা কি হয়ে যায়? এটা ইরেক্ট হয়ে যায়। যখন ইরেক্ট হয়, ইরেক্ট মানে তো জানেন, তাই না? ইরেক্ট মানে কি? শক্ত হয়ে যাওয়া, তাই না? ইরেক্ট মানে কি? শক্ত। ইরেক্ট যখনই হয় তখন কি হয়? ঠিক ওই মুহূর্তেই কিন্তু আপনার যখনই পিটুইটারি গ্ল্যান্ডের ভিতরে কি হচ্ছে? এই টেস্টোস্টেরন হরমোনটার নাম লিখে নেন। কি নাম? টেস্টোস্টেরন হরমোনটা যখন সিক্রেশন হচ্ছে, তখনই মূলত সেক্সুয়াল পজিশনের একটা তার ভিতরে মনোভাব তৈরি হয়। যখন এটা তৈরি হয়, তখনই কিন্তু টেস্টিস থেকে এই হরমোনটা তৈরি হয়, স্পার্মটা তৈরি হওয়া শুরু করে। টেস্টোস্টেরন হরমোন সিক্রেশন না হলে কখনো স্পার্ম টেস্টিস তৈরি করতে পারবে না। একইভাবে যখন আমরা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম করব, তখন তাদের ভিতরে যতক্ষণ না পর্যন্ত ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোন সিক্রেশন না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তাদের যে ফিমেল যে রিপ্রোডাক্টিভ সাইকেলটাই কিন্তু রান করতে পারবে না, ঠিক আছে? হ্যাঁ, টেস্টোস্টেরন হরমোন যদি নরমাল লেভেলের থেকে কম হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে? এটাই তো কথা। টেস্টোস্টেরন হরমোন যদি নরমাল লেভেল থেকে কম হয়, তার স্পার্ম কোয়ান্টিটি, স্পার্ম ডেনসিটি এগুলো কি হবে? কমে যাবে, অটোমেটিক্যালি কমে যাবে। এবং তার বাচ্চা কনসেপ্ট করতে যেও সমস্যা হবে। যারা দেখবেন যে মেল ইনফার্টিলিটি আছে না, তাদের মানে পুরুষ বন্ধাত্ব যেটা আমরা বলে থাকি বাংলায়,
এদের কিন্তু প্রথম গেলে এই টেস্টোস্টেরন হরমোন লেভেলটা চেক করে, তারপর হচ্ছে সিমেন অ্যানালাইসিস দেয়, ঠিক আছে? সিমেন অ্যানালাইসিস বোঝেন তো নাকি? সিমেন্টটা বের করে তারা একটা কালচার মিডিয়াতে নেয়, কালচার করে সেখান থেকে ওটার স্পার্ম কোয়ালিটি ঠিক আছে কিনা, ওটার ডেন্সিটি ঠিক আছে কিনা। তবে একটা বাচ্চা কনসেপ্ট করার জন্য 20%-এর উপরে পার্সেন্টেজ থাকলে সেটাতে বাচ্চা কনসেপ্ট করা সম্ভব। নরমাল লেভেলের সামান্য প্রবাবিলিটি বাড়তে মানে কনসেপ্ট করতে পারবে। সরি, টেস্টোস্টেরন যে নরমাল লেভেলের থেকে সামান্য কম হয় তাহলে কি হ্যাঁ পারবে, একদম বেশি কম হলে সেটা সমস্যা। তাহলে তো শুধু টেস্টোস্টেরন হরমোন লেভেল দেখলেও আপনি আবার ডায়াগনোস করতে পারবেন না। স্যার এতে কি বাচ্চার শারীরিক কোনো সমস্যা হয়? মানে যদি আপনি দেখা যাচ্ছে স্পার্ম কোয়ালিটি খারাপ থাকে সেটা বাচ্চার সমস্যা হতে পারে। তবে যদি মানে কনসেপ্ট হয়ে যায়, ঠিক আছে, তাহলে আপনার বাচ্চা সম্ভব হবে। আর যদি মানে তার স্পার্মের মধ্যে প্রবলেম থাকে সেটাতে বাচ্চা জাইগোটই তৈরি হবে না। আমি বুঝতে পারছি বিষয়টা? জাইগোট তৈরি হলে আর বাচ্চার মানে স্পার্ম কোয়ালিটির কারণে বাচ্চা মানে কনসেপ্ট হওয়ার কোনো দেখেন আপনি প্রায় 1.5 লাখ মিলিয়ন, তাই না? 1.5 লাখ মিলিয়ন স্পার্ম তৈরি হচ্ছে, সেখান থেকে যেটা শক্তিশালী সেটা সেই যে কিন্তু ওভামের সাথে যে জায়গা তৈরি করতে পারবে, আর যে দুর্বল সে তো যেতে পারবে না ওই জায়গায়। আমার কথা বুঝতে পারছেন না? আপনি যুদ্ধ করে তো ওখানে পৌঁছেছেন, তাই না? যদি আপনার যুদ্ধ করার ক্ষমতা না থাকতো আপনি ওখানে যেতেই পারতেন না। এটাই, ঠিক আছে? তো বলুন তো আমরা আজকে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম করবো, ঠিক আছে? লাস্ট ক্লাসে আমরা মেল করেছিলাম, জাস্ট একটু রিভিউ করলাম, কারণ এটা যদি মনে না থাকে তাহলে এই রিপ্রোডাক্টিভ সিস্টেম করে লাভ না। দুটো আরেকটা বিষয় আপনাদেরকে আমার একটা পরামর্শ, সেটা হচ্ছে বাসায় যে করতে হবে না। আপনি শুধু ক্লাস করে গেলেন, আপনি হয়তো চিন্তা করছেন স্যার আমাদের যেমন একটা লাগবে না, এটা কিন্তু ভুল ধারণা আপনাদের। শুধু মেডিসিন কিন্তু আপনাকে আগায় দিতে পারবে। মেডিসিন তো ক্লাস না করলেও পারা যায়, একটা প্র্যাকটিস অফ মেডিসিনের বই কিনলে তো বোঝা যায় কোন ডিজিজের কোন ওষুধ। বিষয়টা এরকমই তো নাকি? কিন্তু আপনি অ্যানাটমি ফিজিওলজি বই বের করলে দেখেন, করে দেখেন তো বোঝেন কিনা, বুঝতে পারবেন না, কিছুই বুঝবেন না। যতটুকু বুঝবেন মুখস্থ করে আপনি মনে থাকবে না, এটা আপনাকে মাথায় গেঁথে নিতে হবে, একদম মাথায় গেঁথে নিতে হবে। আপনার কাছে একটা পেশেন্ট এখন আসছে যে ভাই আমি অনেকদিন যাবত বাচ্চা নেওয়ার চেষ্টা করতেছি, কী করা যায়, একটা পরামর্শ দেন। আপনি কিন্তু ট্রিটমেন্ট দিতে পারবেন না, বাট আপনি তাকে সাজেস্ট করতে পারবেন, তাই না? মানুষের ফেথ কিন্তু এমনি এমনি অর্জন করা যায় না। মানুষের ফেথ অর্জন করতে হলে আপনাকে কিছু বেসিক কি নোটস পয়েন্ট তাদেরকে বলতে হবে, এবং তারা কিন্তু আপনার এই কথাগুলো শুনে বলবে যে অমুক ডাক্তার ফার্মেসি দিয়েছে তাদের কিছু ভালো বোঝে। এই যে সাজেশন দেওয়া, এগুলো ডাক্তার কি সবাই সব পেশেন্ট দেখে না। যেটা কার্ডিওলজির পেশেন্ট সেটা কার্ডিয়াক ডাক্তার দেখে, তাই না? যেটা ইউরোলজিস্ট সেটা ইউরোলজিস্ট যারা তারা দেখে। এদের আপনার একজন ইউরোলজিস্টের কাছে যদি কেউ হার্টের সমস্যা নিয়ে যায়, সে কিন্তু পেশেন্টটা দেখবে না, সে কিন্তু রেফার করে দিবে তার কাছে, একজন ভালো কার্ডিওলজিস্টের কাছে রেফার করে দিবে। এটাই তো বিষয়, তাই না? ভালো ডাক্তার যারা তাদের কিন্তু অত মানে সাইনবোর্ড ব্যানার কিছুই লাগে না, তাদের কিন্তু পরিচিতি কিন্তু রুগীরাই করে দেয়। এরকম অনেক মানে অফিসিয়ালগুলো দেখবে, ঢাকাতেও আছে, যে তার কোনো এমবিবিএস ডিগ্রি নেয়, বাট সে দিনে অনেক রুগী দেখতেছে, সে রুগী দেখতে চায় না, বাট রুগী তার ওষুধ নেয়, সে ওষুধ দিয়ে দিচ্ছে। ভাই এটা স্বাভাবিক একটা প্রসেস, ঠিক আছে? তো বেসিক্যালি আপনাদের মাথায় রাখতে হবে মানুষের যদি ফেইথ অর্জন করতে হয় তাহলে আপনাকে কিছু কি নোটস পয়েন্ট হবে। এই জন্য সব সিস্টেমের ব্যাপারে ভালো ধারণা থাকতে হবে, কারণ ফার্মেসিতে আরও বেশি সমস্যা। কী কারণে আপনার কাছে সব ধরনের পেশেন্ট আপনার কাছে কিন্তু জানিয়ে তো বিশেষজ্ঞ না, তবে টুকিটাকি রোগের ক্ষেত্রে মানুষ প্রথমেই কিন্তু ভালো ফার্মাসিস্টের কাছে আসে, ভাই আপনার সমস্যা হচ্ছে, কিন্তু আমাদের গেলেই টেস্ট ধরে দিকে 10টা, ঠিক আছে, ওষুধ দিবেন এক গরিব যারা বড় গরিব না ভাই, অনেক মানে অনেকে আবার এখনকার বিষয়টা কি, এখন তো মানুষের অনলাইনে যুগ চলে আসছে না, আপনি যে কোনো ডিজিজ লেখে লিখবেন, সরকার থেকে সব মেডিসিন কীভাবে ওষুধ খাবেন, ডোজেস গাইডলাইন কি, এটা ঠিক না, এটা অবশ্যই প্রেসক্রিপশন ছাড়া খাওয়া ঠিক না। কিন্তু যারা মোটামুটি বোঝে, ডাক্তারদের কাছে গেছে, একই রোগ নিয়ে আর বারবার ডাক্তারের কাছে অনেকে যায় না, ঠিক আছে, জানে যে গেলেই তো আমাকে অ্যান্টিবায়োটিক দিয়ে দিবে, একটা গ্যাসের ওষুধ দিয়ে দিবে, আর এই তো এরকম অনেকে চিন্তা করে। এই জন্য তো ফার্মাসির মানুষ দিচ্ছে কেন, এমনি এমনি তো দিচ্ছে না, তাই না? শুধু ওষুধ তো আপনার বেসিক্যালি আপনি প্রেসক্রিপশন বেসিস তো অবশ্যই বিজনেস আছে, কিন্তু এটা কিন্তু আগামী যে আপনি যে মানে ফার্মেসি ডক্টরের সাথে ভালো সম্পর্ক থাকবে, সে দেখা যাচ্ছে আপনি তখন ওষুধ দিবে, সেই প্রেসক্রিপশন করাই কিন্তু রিপিট করায়, ঠিক আছে? কিন্তু আপনার বেসিক ইনকামটা কোথায় থাকবে? যখন আপনি নিজে টুকটাক রুগী দেখা শুরু করবেন, কিছু পেশেন্ট আপনার কাছে চলে আসবে, এরা তো আর প্রেসক্রিপশন বেসিস না, এরা কিন্তু আপনার কি, এটা আপনার অ্যাসেট, এটা আপনার অ্যাসেট, ঠিক আছে? একজন ব্লাড প্রেশারের রুগী আপনার কাছে ওষুধ থাকতে হবে, অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করতে হবে আপনি ভালো একটা ডাক্তারকে প্রেসক্রিপশন নিয়ে ওষুধ খান, কারণ অনেক সময় ডোজেস অনেক সময় ভুল হয়ে যায়, তাই না? ডোজেস গাইডলাইন ভুল হয়ে গেলে একটা মেডিসিন আপনার শরীরে তখনই বিষ যখন আপনি এটাকে ডোজ মেনটেন করে খাবেন। আমি
বুঝতে পারছি, সেটা প্যারাসিটামল খেলেও ঠিক না। প্যারাসিটামল মেডিসিনের কিন্তু একটা ডোজ আছে, ডোজটা মেনটেন করে আপনার জ্বর হয়তো আপনি একবার খেয়েছেন, জ্বর চলে গেল, তারপর নির্দিষ্ট একটা সময় পর্যন্ত কিন্তু খেতে হয়। যাই হোক, এগুলো আমার টপিকস না, ঠিক আছে। মূলত আমরা আজকে যেটা করবো সেটা হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। আমরা লাস্ট ক্লাসে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম পড়েছি। Female reproductive system. একটা হলো কি এক্সটার্নাল পার্ট, তাই না? এক্সটার্নাল পার্টে কি কি আছে দেখেন। প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি, আমরা এখানে দুটো কপার্ট দেখতে পাচ্ছি, তাই না? এই যে এটা একটা কপার্ট, এটা আরেকটা কপার্ট, ঠিক আছে। একটাকে আমরা কি বলি ল্যাবিয়া মেজরা, মানে যেটা বাহিরের অংশ, বাহিরের যে কপার্ট মানে দরজা, সেটাকে আমরা কি বলে থাকি মূলত ল্যাবিয়া মেজরা, তাই না? দুই নাম্বারটা হচ্ছে ল্যাবিয়া মাইনর। এটা হচ্ছে ভ্যাজানাল এক্সটার্নাল যে পার্টগুলো, ঠিক আছে। প্রথমে আমরা কি বললাম ল্যাবিয়া মেজরা এবং ল্যাবিয়া মাইনরা। ল্যাবিয়া মেজরা কি করছে দেখেন, ল্যাবিয়া মেজরা কিন্তু পুরো এই যে আমাদের যে যৌনাঙ্গটা কি করছে, সে ঢেকে রাখছে। সে কি করছে, দরজা হিসেবে সে কাজ করছে। বাট প্রথম দরজার পরে তার ভিতরে আরেকটা পর্দা থাকে, সেটাকে আমরা কি বলি ল্যাবিয়া মাইনরা। এই যে অংশটা দেখছেন আপনারা, এটাকে আমরা কি বলছি ল্যাবিয়া মাইনর। আর বাইরের যে পার্টটা দেখতেছেন বড় যেটা কপার্ট, সেটাকে মেজরা বলা হচ্ছে। মেজর মানে বড়, এটা আমরা জানি, তাই না? আর মাইনর হচ্ছে ছোট ছোট। এরপরে আসেন যে অংশটা আমরা যেটা দেখতে পাচ্ছি, এটাকে আমরা কি বলি, এই অংশটাকে আমরা বলি ক্লাইটোরিস। কি বলা হয় এটাকে? ক্লাইটোরিস। ক্লাইটোরিস, এটাকে আমরা ফিমেল পেনিসও বলে থাকি। ক্লাইটোরিস চলে গেল, ল্যাবিয়া মেজরা চলে গেল, ল্যাবিয়া মাইনরা চলে গেল। থাকলোটা কি? থাকলো হচ্ছে যে এই অংশটা, তাই না? এখানে একটা স্মুথ মাসেল থাকে, নরম একটা মাংসর পিণ্ডর অংশ থাকে। এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলতেছি মন্স পিউবিস। এটা আমরা কি বলছি? মন্স পিউবিস, ঠিক আছে। আর দেখেন এক্সটার্নাল পার্টে কিন্তু আর তেমন কিছু এখানে নেই মূলত, মানে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের বাহিরের যে অংশগুলো কিন্তু এই কয়টায়, মন্স পিউবিস, ক্লাইটোরিস, ল্যাবিয়া মেজরা, ল্যাবিয়া মাইনরা, ঠিক আছে। আরেকটা জিনিস আছে যেটা ভিতরে, ইউরেথ্রাল ওপেনিং মানে সেটা কোথায়, এটা ভিতরের অংশ, ঠিক আছে। ফুল যেটা সেটা হচ্ছে ভ্যাজাইনা। আমরা তখন ভ্যাজাইনার কথা বলছিলাম, তাই না? ফুল যে পার্টগুলো, প্রথমে হচ্ছে কি ভ্যাজাইনা, এরপরে ইউটেরাস, ওভারিস, এটা হচ্ছে কি ফ্যালোপিয়ান টিউবস। তো আমরা যেটা এতক্ষণ বলছিলাম যে ভ্যাজাইনার যে এটা কি, এটা শরীরের ইন্টারনাল পার্ট, বাট তার এক্সটার্নাল পার্টে কিছু অংশ থাকছে, ঠিক আছে। মূলত ভ্যাজাইনার যে কনসিস্ট করে এটা কি ভিতরের অংশ। যখন এই যে এখানে শুরু হয়ে গেল, এবং আরেকটা পার্ট আমরা এটাকে বলতে পারি ভ্যাজাইনাল ওপেনিং, যেহেতু
জমির মুখটা কিন্তু বাইরেই থাকে, তাই না? ভ্যাজানাল ওপেনিং পর্যন্তই কিন্তু এক্সটার্নাল পার্টটা শেষ হয়ে যায়। তারপরেও কি ভ্যাজানাল ওপেনিং যখন এটা খুলে যায় তারপরে সেটা ইন্টারনাল পার্টের ভিতরে চলে যায়, ঠিক আছে? যেহেতু চলে যাচ্ছে তাহলে এটা ইন্টারনাল। আমি ইন্টারনাল পার্টে প্রথমে হচ্ছে কি ভ্যাজাইনা, হচ্ছে কি তারপরে সার্ভিক্স, তারপরে দেখেন ল্যাবিয়া মেজরা, ল্যাবিয়া মাইনর বাহির পার্ট। তারপরে এই অংশটুকুকে আমরা কি বলছি, এটাকে ভ্যাজাইনা বলছি। তারপরে কি সার্ভিক্স, সার্ভিক্স উপরটা মিশিয়ে দিই, হ্যাঁ হচ্ছে সার্ভিস। সার্ভিসটা মূলত কি জিনিস? সার্ভিসটা হচ্ছে যে জরায়ুর মুখ বলা হয়। সার্ভিসটাকে কি বলা হয়? জরায়ুর মুখ। এটাকে আমরা কি বলি? নেক অফ দা ইউটেরাস অথবা ইউটেরাসের মুখ, ওপেনিং। কোথা থেকে শুরু হয় এটা দেখেন, ল্যাবিয়া মেজরা, ল্যাবিয়া মাইনরা, তারপরে কি ভ্যাজানাল ওপেনিং। এখান থেকে শুরু করে সার্ভিক্সের আগ পর্যন্ত এই অংশটা হচ্ছে কি ভ্যাজাইনা, ভ্যাজাইনা যৌনাঙ্গ। এটাকে কি বলা হয়? যৌনাঙ্গ। মূলত এই জায়গাটার মধ্যেই সেক্সুয়াল কোয়েশন হচ্ছে। দেন কোয়েশন শেষে তারপরে শুরু হয়ে যায় ইউটেরাসের ভিতরে যে বাকি ফাংশনগুলো আমরা বলছি ধীরে ধীরে বলছি, ঠিক আছে? সার্ভিক্স কি বললাম এটাকে আমরা? সার্ভিক্স বলে আরেকটা নাম কি? নেক অফ দা নেক অফ দা ইউটেরাস, ঠিক আছে? তারপরেই দেখেন নেক অফ দা ইউটেরাসের পরে কোথায় চলে গেল এটা? এখন ইউটেরাস, জরায়ু। এরপরে হচ্ছে ফ্যালোপিয়ান টিউব, ফ্যালোপিয়ান, দেন ওভারি, কি ওভারি। দেখেন এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে এই অংশটা ত্রিকোণ আকৃতির যে অংশটা, এটাকে কি বলা হচ্ছে? এটা হচ্ছে মূলত ইউটেরাস। এটা কি বলি আমরা? এটাকে ইউটেরাস বলি। ইউটেরাসের পাশ দিয়ে যে হাতটা চলে গেছে দেখেন, খেয়াল করে দেখেছেন এটা? এটাকে বলা হয় কি? ফ্যালোপিয়ান টিউব। ফ্যালোপিয়ান টিউবের মাথায় যে গোলাকার অংশ দেখতে পাচ্ছেন, এটাকে কি বলা হচ্ছে? এটা হচ্ছে ওভারি, ঠিক আছে? যেখানে মূলত ওভারিতে মূলত কি হয়? এখান থেকে ডিম্বাণুটা বের হয়ে আসে, ঠিক আছে? লিখেছেন সবাই? তাহলে আমরা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের যে এক্সটার্নাল পার্ট পড়েছি এবং ইন্টারনাল পার্ট পড়েছি, তাই না? এক্সটার্নাল পার্টে কি কি পড়েছি বলেন তো একটু? আপনি বলেন লাস্ট পেজ থেকে 2 নাম্বার বলেন তো। বসুন বসুন। এক্সটার্নাল পার্টে কি কি পড়েছেন না? ল্যাবিয়া মেজরা, ল্যাবিয়া মাইনরা, ক্লাইটোরিস, ভ্যাজানাল ওপেনিং, আরেকটা বলেছি মন্স পিউরিসটা হচ্ছে উপরের যে অংশটা, মানে যে মাসলটা যেখানে সফট মাসলটা থাকে সেটাকে বলা হয় কি? মন্স পিউরিস। এটা কি এক্সটার্নাল পার্ট। এরপরে কি ইন্টারনাল পার্টে আমরা কি বলেছি? প্রথমে ভ্যাজানাল ওপেনিং পর্যন্ত কিন্তু এক্সটার্নালি থাকে, বাট যখনই ভ্যাজানাল ভিতরে ঢুকে গেল সেটা হচ্ছে কি? ইন্টারনাল পার্ট অফ দা। তাহলে এইটুকু অংশের পরে হচ্ছে কি সার্ভিক্স। মূলত এই যে অংশটা দেখছেন আপনারা সার্ভিক্স, নেক অফ দা ইউটেরাস, এখানেই কিন্তু মহিলাদের জরায়ুর মুখে ক্যান্সার হয়, একটা কথা শুনেছেন না? ক্যান্সারটা মূলত হয় কিন্তু এই জায়গাটাতে, সার্ভাইকাল ক্যান্সার। কি বলা হয়? সার্ভাইকাল ক্যান্সার। এরপরে দেখেন আমরা কোথায় চলে গেলাম? ইউটেরাস, তাই না? ইউটেরাস তার পাশ দিয়ে যেটা যাচ্ছে এটা ফ্যালোপিয়ান টিউব, এবং এই গোল অংশ যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ওভারি। ওভারি, ঠিক আছে? ক্লিয়ার তো নাকি?
ইম্পর্টেন্ট একটা ক্লাস, মনোযোগ দিয়ে শুনুন, হ্যাঁ, ঠান্ডা মাথায়। ঠিক আছে, এই অংশটাকে দেখেন, আমরা পুরোটাই দেখি। এই যে উপরের যে পার্টটা আমরা দেখছি, হ্যাঁ, এটাকে বলা হয় কি বডি অফ দা ইউটেরাস। দ্যাট মিন্স এটাকে পুরোটাকে আমরা কি বলছি, বডি অফ ইউটেরাস। আর এই যে এই অংশটাকে আমরা যেটা দেখছি, শুধু এই অংশটা, এটাকে বলা হয় কি ফান্ডাস। কি বলছি আমরা, ফান্ডাস। শুধু এই অংশটাকে কিন্তু বলছি। আমাদের ইউটেরাস কিন্তু এই জায়গাটার মধ্যেই থাকে, তাই না? ইউটেরাস কিন্তু থাকতেছে কোথায়, ঠিক এই জায়গাটার মধ্যে ইউটেরাসটা অবস্থান করে। জরায়ুটা ঠিক এখানেই অবস্থান করে। আর পুরোটাকে আমরা কি বলছি, বডি অফ দা ইউটেরাস। এখন আসেন, এই যে যেই নালিকাটা চলে গেছে, তাই না, এদিক দিয়ে, এটার নাম কি বলেন তো? ফ্যালোপিয়ান টিউব, তাই না? নাম হচ্ছে ফ্যালোপিয়ান টিউব। এই জায়গাটাতে একটা অংশ থাকে, হ্যাঁ, এখানেও থাকে, আবার ঠিক এখানেও থাকে। কোথায় থাকে? ফ্যালোপিয়ান টিউবের একটা নির্দিষ্ট জায়গা, হ্যাঁ, এটার নাম হচ্ছে কি, অ্যাম্পুলা। কি বলা হয় এটার নাম? অ্যাম্পুলা, তাই না? মাথায় যে অংশটা দেখছি আমরা, এটার নাম কি? ওভাল, তাই না? যে জায়গাটা, এই জায়গাটাকে আমরা কি বলছি, সিলিন্ড্রিকাল, মানে গোল। এই জায়গাটাকে আমরা কি বলছি বলেন, নাম বলেন। এতক্ষণ সময় লাগতে হবে, একটু আগে বললাম না আমি এটা, এটাকে কি বলছি, সার্ভিক্স। সার্ভিক্স বলছি, তাই না? আর এই জায়গাটাকে বলছি আমরা কি, ল্যাবিয়া মেজরা, ল্যাবিয়া মাইনর। আগে বলেছি। ইউরেথ্রা, মেল ইউরেথ্রা একটা কথা বলেছি না আমরা, পুরুষদের নাম কি, মেল ইউরেথ্রা। এর কাজ কি বলেন তো, বলেন। মেল ইউরেথ্রার কাজ কি? ইউরিনকে পাস করা। ইউরিনকে পাস করা। আরেকটা, আর কোনো কাজ আছে কি মেল ইউরেথ্রার? যা আমি তো পড়াচ্ছি, আরো কষ্ট করে যদি ফিডব্যাক না দিতে পারেন তাহলে হবে। মেল ইউরেথ্রার কাজ দুইটা না, কি কাজ? সিমেন্টটা যে বের হয়, এটা বলা যাবে না। আমি কেন বলেছি, অবশ্যই কোনো কারণ আছে, তাই না? ফিমেল ইউরেথ্রা, একটা মেল ইউরেথ্রা আর একটা কি ফিমেল ইউরেথ্রা। ফিমেল ইউরেথ্রার কি কাজ বলুন তো? মেল ইউরেথ্রা তো দুটো কাজ করলো একসাথে, নাকি?
দুটো কাজ করলো না? একটা কি করলো, ইউরিন পাস করে দিল, আর একটা সিমেন বের করলো, তাই না? দুইটা কাজ একসাথে। আর মেল ফিমেল ইউরেথ্রার কাজ কি? অনলি ইউরিন অনলি ইউরিন পাসেস। কখনো এটা ভুল করেন না, ঠিক আছে? অনলি মেল ইউরেথ্রা ফিমেল ইউরেথ্রার মধ্যে পার্থক্য কি? আর মেলটা হচ্ছে সিমেন এবং মূলত ফিমেলদের অর্গানিজম হয় কিভাবে, এটা তো আপনাদের কোশ্চেন আসবে এখন, তাই না? যে সার্কেলেদের তো ইউরেথ্রা দিয়ে সিমেন্টটা বের হয়, মেয়েদের কোথা থেকে হয়? মেয়েদের ভ্যাজাইনার ভিতরে সিক্রেশনটা হয়, এটা আসে হচ্ছে ইউটেরাসের লেয়ার থেকে চলে আসে। কোথা থেকে আসে এটা? যখন ওভারিতে আমাদের মেয়েদের যখন ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন, মেল হরমোনের নাম কি? টেস্টোস্টেরন, আর ফিমেল হরমোনের নাম ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। কি বলেছি আমি? ইস্ট্রোজেন হচ্ছে মূলত এই হরমোনটা কিভাবে সিক্রেশন হয়? আমরা বলেছি পিটুইটারি হরমোন থেকে টেস্টোস্টেরন হরমোন বের হয়, তাই না? এটা বলেছি না? ঠিক একইভাবে কিন্তু ফিমেলদের ক্ষেত্রেও ওই পিটুইটারি হরমোন থেকেই প্রথমে এফএসএইচ একটা হরমোনের নাম আছে, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন। লিখে দিচ্ছি আমি, হ্যাঁ? কোথায় লিখবো এটা? বডি অফ দ্য ইউটেরাসকে লিখি, হ্যাঁ? চিত্রটা লাগবে, এটা নিয়ে শিখছি না। হরমোনটার নাম কি? এফএসএইচ একটা হরমোন, আর একটা হরমোন কি? এলএইচ। দুটো হরমোনের নাম বললাম, তাই না? একটা হচ্ছে ফলিকুলার, দেখেন ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, এফএসএইচ, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন। এফএসএইচ মুখস্থ করবেন, এটা সারা জীবন লাগবে। আর একটা হচ্ছে এলএইচ, লিউটিনাইজিং হরমোন। লিউটিনাইজিং হরমোন। এই দেখেন ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, আর একটা হচ্ছে কি? লিউটিনাইজিং হরমোন। মূলত এই এফএসএইচ এবং এলএইচ যদি সিক্রেশন না হয়, এফএসএইচ এবং এলএইচ যদি সিক্রেশন না হয়, তাহলে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোনও তৈরি হবে না। বুঝতে পারছি? কখন হয়? অ্যাট দ্য এজ অফ পিউবার্টি। পিউবার্টি বলতে আমরা কি বুঝি, তাই না? পিউবার্টিক এজ, পিউবার্টিক এজ বলতে আমরা বুঝি at the age of 12 to 14, মানে মেয়েদের এই 12 থেকে শুরু করে 14 বছর বয়স। টাইমটা কি বলেছি? at the age of pubertic age। পিউবার্টি মানে তার কি হয়? তার শরীরের ভিতরে একটা হরমোনাল পরিবর্তন আসে, সেটা ফিজিক্যাল হবে, মেন্টাল হবে, এবং তার মিনিস্ট্রুয়াল সাইকেলটা, মিনিস্ট্রেশনের সাইকেলটা কি হয়? শুরু হয়। পিউবার্টিক এজ, পিউবার্টিক এজ বলতে আমরা কি বুঝি? মেয়েদের পূর্ণ বয়স্ক যে সময়টা, সেটাকে বলা হয় পিউবার্টিক এজ। দেখেন at the age of puberty 12 to 14, ঠিক এই বয়সে একটা মেয়ের কি হচ্ছে? এফএসএইচ এবং লিউটিনাইজিং হরমোন, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন এবং লিউটিনাইজিং হরমোন কি করছে? তার ওই পিটুইটারি গ্ল্যান্ড থেকে দুটো হরমোন যখন সিক্রেশন হয়, তখন তার বডিতে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোন তৈরি হয়। কি হরমোন তৈরি হয়? ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোন তৈরি হয়। এই ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোনটা এসে কোথায় জমা হয়? ওভারির ভিতরে। কোথায় থাকে এটা? মূলত ওভারির ভিতরে কি থাকে? ওভাম থাকে। কি থাকে? ওভাম থাকে। ওভারির ভিতরে ওভাম আছে, বাট আপনি যদি ওভামটাকে যদি বের হইতে না দেন, তাহলে কি সে কখনো জায়গা উৎপন্ন করতে পারবে? কখন বের হবে? যখন এই ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, এই ফলিকুলার স্টিমুলেটিং হরমোনের কাজ হচ্ছে ডিম থেকে ফেটে ওভামটাকে বের করে দেওয়া।
সে কি বলা হয় কর্পাস লুটিয়াম। কি বলি আমরা এটাকে? এই যে এখান থেকে যেটা বের হয় সেটার নাম হচ্ছে, যেটা রাপ্টার হয়ে বের হয়ে যায় সেটাকে আমরা কি বলি? সেটাকে বলি কর্পাস লুটিয়াম। কর্পাস লুটিয়াম। কর্পাস লুটিয়ামটা কি করছে? এই ডিম থেকে ফেটে ওই ওভাম থেকে কর্পাস লুটিয়ামটা বের হয়ে আসতেছে। যখনই কর্পাস লুটিয়ামটা বের হয় তখনই তার হিউম্যান বডিতে ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন হরমোন সিক্রেশন হওয়া শুরু হয়ে যায়। ঠিক আছে? তার মানে কি দেখেন, এখান থেকে যখন ইস্ট্রোজেন হরমোন সিক্রেশন হওয়া শুরু হলো তখন এটা বের হয়ে কি করছে? সে এই ফ্যালোপিয়ান টিউব দিয়ে কাছে চলে যাচ্ছে। মূলত এখানে একটা অংশ থাকে, অংশ থেকে বের হয়ে এর ভিতর দিয়ে ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন হরমোনটা কোথায় যাচ্ছে? ধীরে ধীরে ফ্যালোপিয়ান টিউব দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। কোথায় যে পৌঁছাচ্ছে? ঠিক অ্যাম্পুলার কাছে। ঠিক আছে? আর এইদিকে সেক্সুয়াল পোর্শন হওয়ার পরে কি ঢুকলো? এখানে স্পার্ম ঢুকে গেল, তাই না? কি ঢুকলো এখানে? স্পার্ম। স্পার্মটাও ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে জরায়ু থেকে ফ্যালোপিয়ান টিউব দিয়ে এই অ্যাম্পুলার কাছে আসতেছে। কার কাছে আসতেছে? এটা অ্যাম্পুলার কাছে। যখনই এই অংশটার মধ্যে স্পার্ম এবং ওভাম, এই যে দেখেন কর্পাস লুটিয়াম থেকে ইস্ট্রোজেন প্রজেস্টেরন হরমোনের মাধ্যমে ওভামটা কোথায় চলে যাচ্ছে? এটা আস্তে আস্তে অ্যাম্পুলার কাছে। যখনই অ্যাম্পুলার কাছে দুটো কি হবে? একত্রিত হয়ে কি তৈরি করবে? এখানে জাইগোট। এটাকে কি বলে? জাইগোট। টার্মটা হচ্ছে কি দেখেন, জাইগোট। তৈরি হলো এখানে জাইগোট। জাইগোট মানে কি? একটা নির্দিষ্ট সময়ে স্পার্ম এবং ওভাম কি হয়? এটা একটা জায়গায় একত্রিত। এই সময়টা কখন? এই সময়টা হচ্ছে যে মূলত আমরা মেডিকেল সায়েন্সের ভাষায় বলি 10 to 16 অথবা 14 ± 2। এটাতে আসতেছে কি 12 থেকে 16, তবে আমরা 10 থেকে 16 দিনই ধরি। মূলত এই দিনটাকে কেন বললাম আমরা? যেদিন থেকে মেয়েদের মেন্স শুরু হয়, কি হয়? মেনস্ট্রুয়েশন শুরু হয়, মানে পিরিয়ড শুরু হয়, সেটাকে কি বলা হয়? ফার্স্ট ডে। যেদিন শুরু হয় সেটাকে আমরা কি বলছি? ফার্স্ট ডে অফ মেনস্ট্রুয়েশন। কিভাবে মেনস্ট্রুয়েশন হয়, কখন হয়, এটা এক ক্লাসে হবে না, নেক্সট ক্লাসে ডিটেইলস করব কি কি ডিজিজ হয়। আজকে শুধু এতটুকুই বোঝেন যে ফার্স্ট ডে যেটা মেনস্ট্রুয়েশনের প্রথম দিন, কোন ডে? ফার্স্ট ডে, যেদিন মেন্সটা শুরু হচ্ছে। এই দিন থেকে শুরু করে মনে করেন তার পিরিয়ড নরমালি 5 থেকে 7 দিন হয়। একটা মেয়ের মেনস্ট্রুয়েশন হয় কয় দিন? 5 থেকে 7 দিন। 5 থেকে 7 দিন মেনস্ট্রুয়েশন হয়ে যাওয়ার পরে যখন তার পিরিয়ডটা কি হবে? বন্ধ হয়ে যাবে, তাই না? মূলত সেক্সুয়াল কোয়েশন হয় কিন্তু পিরিয়ড বন্ধ হওয়ার 2-1 দিন পর থেকে মূলত হাজবেন্ড ওয়াইফের একসঙ্গে থাকা হয়, তাই না? এই 10 ডেজ থেকে শুরু করে 16 ডেজের মধ্যে যদি তাদের একসঙ্গে থাকা হয় এবং তার ওই পুরুষদের স্পার্ম, যেটা শক্তিশালী স্পার্ম, যার ক্ষমতা আছে, সে যদি এই টাইমটার মধ্যে যদি এই অ্যাম্পুলার মধ্যে এসে ওভামের সাথে যুক্ত হইতে পারে তাহলে কি হবে? বাচ্চা কনসেপ্ট হবে। তার মানে যদি এখানে জাইগোটটা তৈরি হয় তাহলে জাইগোটটা কি করবে? ধীরে ধীরে কার কাছে চলে যাবে? জাইগোটটা ইউটেরাসের কাছে এসে জমা হবে। কার কাছে আসবে? ইউটেরাসের কাছে, যদি অ্যাম্পুলার মধ্যে জাইগোট তৈরি হয়। আর যদি জাইগোট তৈরি না হয়, দুটো কথা, তাই না? একটা জাইগোট তৈরি হবে, আরেকটা কি? জাইগোট তৈরি হবে না। তখন এই ইস্ট্রোজেন হরমোন এবং প্রজেস্টেরন হরমোন যে কি করবে? ওই ইউটেরাসের কাছেই যাবে, বাট সে জাইগোট নিয়ে গেল না। সে কি করলো? সে ইস্ট্রোজেন প্রজেস্টেরন হরমোন দিয়ে ইউটেরাসের যে লেয়ারগুলো আছে, এন্ডোমেট্রিয়াম যে লেয়ারগুলো আছে, এই লেয়ারগুলোতে সে কি করে? আস্তে 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 ওখানে, এখানে কি ব্লাড ক্যাপিলারিজ আছে, তাই না? ইউটেরাসের মধ্যে ব্লাড ক্যাপিলারিজগুলোতে ইস্ট্রোজেন প্রজেস্টেরন হরমোন যে তাদের যে ওয়ালটা কি করে? ঠিক করে, মানে মোটা করে দেয়। এটা কি? এটাই মূলত পিরিয়ডিক ব্লাড যেটা, ঠিক আছে? ইস্ট্রোজেন হরমোন এবং প্রজেস্টেরন হরমোন যে কি করছে? যখন এখানে জাইগোট তৈরি না হয় তখন এখানে এসে এই ইউটেরাসের লেয়ারগুলোকে সে কি করে? ঠিক করে দেয়। ঠিক মানে কি? 10 টা। 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 10 টা
বলেন কতদিন পর্যন্ত মোটা করে 10 সাইকেল পিরিয়ডটা হচ্ছে যে 28 দিন। আমি কিন্তু মোটা করার কথা বলছি, ঠিকটা করে কখন, যখন বাচ্চা হয় না। বাচ্চা না হলে কি 10 থেকে 16 দিনের কথা থাকবে? থাকবে না। এই পুরো মাস ধরে সে কি করবে, ইস্ট্রোজেন প্রোজেস্টেরন হরমোন যে ওই ইউটেরাসের লেয়ারগুলো কি করবে, আস্তে আস্তে ঠিক করবে। যখনই এই 28 ডেজ সাইকেল শেষ, যখনই 28 দিনের সাইকেল যখনই কি হবে, 28 দিনের সাইকেল যখনই শেষ হয়ে যাবে, তাই না? যখন এটা শেষ হয়ে যাবে 28 এর পরে কি এক ফার্স্ট ডে অফ মেনস্ট্রুয়েশন। পিরিয়ডটা হবে কবে? 29তম দিন বলতে কোনো দিন নাই সাইকেল, ফার্স্ট যেহেতু 28 দিনের সাইকেল, 28 দিনের সাইকেল যখনই ফিল আপ হয়ে যাবে তখন কি হবে, তার ইউটেরাসের যে লেয়ারগুলো কি হয়ে গেল, ঠিক হয়ে গেল, জরায়ু লেয়ারটা, এটা কি হবে, রাপচার হবে। রাপচার মানে কি, ফেটে যাবে। এটা কি হয়ে যাবে তখন, রাপচার হবে, ফেটে যাবে। রাপচার হয়ে এখান থেকে যে ব্লিডিংটা, সেই ব্লিডিংটা আসবে কোন দিক দিয়ে বলে, লাল কালারে কি আসতেছে, এটা ব্লিডিং, রক্ত আসতেছে। ইউটেরাসের লেয়ার যখন রাপচার হয়ে যায় ফার্স্ট ডেতে, তখনই তার পিরিয়ডটা শুরু হয়ে যায়। ঠিক আছে? তার মানে যদি এখানে জাইগোট তৈরি হতো, যদি এখানে জাইগোটটা উৎপন্ন হতো, স্পার্ম এবং ওভাম যদি একত্রিত হয়ে জাইগোট তৈরি করতো, সে এসে কি করতো, এই জরায়ুর ভিতরে এসে বাচ্চাটা ধীরে 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 ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার, লাস্ট ট্রাইমেস্টারের মাধ্যমে সেখানে বড় হইতে থাকতো। আর যদি এখানে স্পার্ম তৈরি না হয়, জাইগোট তৈরি না হয়, তাহলে কি হবে, তাহলে এই ইউটেরাসের ভিতরে বাচ্চাটা অবস্থান করবে। ইউটেরাসের 3টা লেয়ার আছে, এন্ডোমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম আর একটা হচ্ছে সেরোসা। মূলত বাচ্চাটা অবস্থান করে হচ্ছে মায়োমেট্রিয়াম লেয়ারে। কোথায় অবস্থান করে, মায়োমেট্রিয়াম। মায়োমেট্রিয়াম লেয়ারের একটা ক্ষমতা, সে হচ্ছে আপনি বাচ্চাটা যত বড় হতে থাকবে, মায়োমেট্রিয়াম লেয়ারে ইলাস্টিসিটিটা বেশি থাকে, মানে সে নিজেকে ওয়াইড করে দিতে পারে, মানে বাচ্চার যতটুকু জায়গা লাগবে প্লাসেন্টার ভিতরে, ঠিক মায়োমেট্রিয়াম লেয়ার ওই জায়গাটাকে কি করে দেয়, স্পেস দিয়ে দেয়। মায়োমেট্রিয়াম লেয়ারটা ওই জায়গাটা সে পুড়ে দেয়। যদি মায়োমেট্রিয়াম লেয়ারে এই ক্ষমতা না থাকতো, তাহলে বাচ্চাটা তখন অবস্থান করতে পারতো না। সবই এগ্রি, মানে আপনি অ্যানাটমি যত বেশি শিখবেন, ঠিক আছে, আপনার তত ধর্মের প্রতি তত কার্য লাগবে। যে একটা ছোট্ট একটা ইউটেরাস, এর ভিতরে একটা বাচ্চা অবস্থান করে, সেটা আস্তে আস্তে ফুলে যাচ্ছে, তো ফুলে গেলে তো বাস্ট হয়ে যাওয়ার কথা। যদি মায়োমেট্রিয়াম লেয়ারের ক্ষমতাটা না থাকতো, ইলাস্টিসিটি মানে নিজেকে বড় করে দেওয়া, জায়গাটাকে সে করে দেয়, এটা যদি না থাকতো, তাহলে কিন্তু ওখানে বাচ্চাটা অবস্থান করতে পারতো না। ঠিক আছে, আমি বুঝাতে পেরেছি বিষয়টা, ক্লিয়ার? তাহলে 28 ডেজ সাইকেল যখন ফিল আপ হয়ে যাবে কিন্তু বাচ্চা কনসেপ্ট হবে না, তাহলে ফার্স্ট ডে অফ মেনস্ট্রুয়েশন, যেদিন মেন্সের প্রথম দিন, সেদিন পিরিয়ডটা হয়ে যাবে। বুঝতে পারছেন বিষয়টা? আর যদি না হয়, তার মানে আপনাকে বুঝে নিতে হবে বাচ্চা কনসেপ্ট হয়ে গেছে। আবার অনেকের যদি ইরেগুলার মেনস্ট্রুয়েশন হয়, মানে হচ্ছে 1 মাস পর পর মাঝে মাঝে গ্যাপ দেয়, তখন কিন্তু আবার আপনার কনফার্ম হওয়া যাবে না। অ্যাটলিস্ট 1 মাস হয়ে যাওয়ার পর 15 দিন পর্যন্ত দেখতে হয় যে পিরিয়ড হয়ে যায় কিনা। এরপরে যদি পিরিয়ড না হয়, তখন তাকে কি করতে হবে, তখন তাকে প্রেগন্যান্সি টেস্ট করাতে হবে। ঠিক আছে, আমি বুঝতে পারছি বিষয়টা? তাহলে আমরা কি কি বললাম আজকে? ফিমেল দিতে আপনারা ভয় পান কেন? আর কত কিছু না, তাই না? প্রফেশনাল কোর্স আপনি যত বেশি ফ্র্যাঙ্ক হবেন, তত ভালো শিখতে পারবেন। বলতে গেলে তো ভুল হবে, এটা তো স্বাভাবিক। আমি তো একবার করে বলছি, তাই না? আমি 2বার বলছি, একবার 2বার বলে কি নোটস হয়ে যায় কারো সম্ভব? বলবেন, ভুল হলেও বলবেন। আজকে আমরা বলতে কি বললাম, ফিমেল এক্সটার্নাল পার্ট করেছি, ফিমেল অর্গানের ইন্টারনাল পার্ট গুলো করেছি, এবং জেনেছি যে ভ্যাজাইনা, ভ্যাজাইনার পরে কি সার্ভিক্স, সার্ভিক্সের পরে হচ্ছে কি ইউটেরাসটা, ইউটেরাসের সাথে কি আছে, দুইটা ফ্যালোপিয়ান টিউব লাগানো আছে, ফ্যালোপিয়ান টিউবের মাথায় কি আছে, ওভারি আছে। ঠিক আছে, আর কি শিখেছি, পিটুইটারি হরমোন থেকে কি সিক্রেশন, পিটুইটারি গ্ল্যান্ড থেকে আমাদের এফএসএইচ এবং এলএইচ হরমোন, দেন ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোনটা সিক্রেশন। এবং অ্যাট দ্য এজ অফ পিউবার্টি, মানে যখন বয়স 12 থেকে 14 হয়, এই সময় কি হয়, মেয়েদের পূর্ণ বয়স্কতা চলে আসে, তাদের মেন্টাল গ্রোথ হয়, তাদের ফিজিক্যাল গ্রোথ হয়। ঠিক আছে, তখন কি হয়, তখন তার ভিতরে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন হরমোনটা সিক্রেশন হয়ে চলে যায় কোথায়, একদম ইউটেরাসের দিকে ধাবিত হতে থাকে। এবং এইদিকে যদি সেক্সুয়াল পজিশন হয় ঠিক ওই সময়, তখন দেখা যাচ্ছে যে
10 থেকে শুরু করে 16 ডেজ পর্যন্ত সেখানে কনসেপ্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে যদি এই সময় হাজব্যান্ড ওয়াইফ একত্রিত হয়। আমি বুঝাতে পেরেছি বিষয়টা? যদি সেখানে কনসেপ্ট না হয়, অ্যাম্পুলের মধ্যে যদি জাইগোটটা তৈরি না হয়, তাহলে কি হবে? তখন এই লেয়ার, এই ইস্ট্রোজেন প্রজেস্টেরন হরমোনটা কোথায় চলে যাবে? এটা চলে যাবে ইউটেরাসের কাছে। ইউটেরাসের লেয়ারকে সে কি করবে? ধীরে ধীরে পুরু করে দেবে, মোটা করে দেবে। এবং ফার্স্ট ডে মানে যেদিন 28 দিনের সাইকেল যেদিন শেষ হয়ে যায়, সেদিন মিন্সের যে প্রথম দিন থাকে সেই দিনই তার পিরিয়ডটা হয়ে যাবে। ব্লিডিংটা হয় কোন দিক দিয়ে? ভ্যাজাইনা দিয়ে। মেল ইউরেথ্রার কাজ কি বলেছিলাম আমি? রাইট, ইউরিন পাস। ফিমেল ইউরেথ্রা অনলি ইউরিন পাস, ঠিক আছে? আর অর্গাজম হয় একটা ক্লিটোরিসের ভিতরে, মূলত তাদের সিক্রেশনটা হয়। এটাও কিন্তু ইস্ট্রোজেন প্রজেস্টেরন হরমোনের কারণে মূলত হয়ে থাকে। ক্লিয়ার? নেক্সট ক্লাসে আমরা যে মিউচুয়াল সাইকেলটা আরো ভালো করে শিখবো, ঠিক আছে? কিভাবে মিউচুয়াল সাইকেল তৈরি হচ্ছে এবং কি কি ডিজিজ তৈরি হয় এখানে, এগুলো নিয়ে আলোচনা করবো। তারপর বিপিএইচ, প্রোস্টেটাইটিস, মানে মেল এবং ফিমেলের যে ডিজিজগুলো, এগুলো নিয়ে কথা বলবো, ঠিক আছে? তো মোটামুটি বুঝতে পেরেছেন তো নাকি? হ্যাঁ, তাহলে ইউটেরাসের লেয়ার আছে কয়টা বলেছি? 3টা। একটা হলো এন্ডোমেট্রিয়াম, একটা মায়োমেট্রিয়াম, আর একটা হচ্ছে সেরোসা। 3টা লেয়ার, ঠিক আছে? সেরোসা হচ্ছে ইন্টারনাল লেয়ার, এন্ডোমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম, আর একটা হচ্ছে সেরোসা, ঠিক আছে? ক্লিয়ার? বুঝতে পারছেন তো? হ্যাঁ, নেক্সট ক্লাসে পড়া করবো। করতে হবে, বাসায় যে আধা ঘন্টা করে বের করবেন, দেখবেন যে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে, তো ভালো থাকেন। হ্যাঁ, ভালো আছেন?
গরম কেন জানালাগুলো খুলে দেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। আছে